আগামী দিনের কর্মসূচি লগি বৈঠা নিয়ে রাজপথে আওয়ামী লীগ নেতৃত্বাধীন 14 দলীয় জোট আওয়ামী লীগ সভাপতি লগি বৈঠা হাতে তাদের সমাবেশে যোগ দেওয়ার আহ্বান জানান। কেউ কেউ বলছেন ডক্টর আসিফ নজরুল তো দূরের কথা, ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকারও শেখ হাসিনার একটা চুল স্পর্শ করতে পারবেন না। সবাইকে অবাক করে ভারত শেখ হাসিনার জন্য একটা বিশেষ ব্যবস্থা করেছে। শেখ হাসিনার গুরুত্ব বিবেচনায়, তার ইম্পর্টেন্স বিবেচনা করে ভারত এই বিশেষ আয়োজন করেছে। আর এই সিদ্ধান্তটা যখন নেওয়া হয়েছে, সর্বদলীয় একটা বৈঠক হয়েছিল। আরেকটি লগি বৈঠা আন্দোলনের মুখোমুখি বাংলাদেশ আসছে 111 সরকার। আওয়ামী লীগ প্রধান শেখ হাসিনা ইতিমধ্যেই যার যা কিছু আছে তাই নিয়ে প্রতিরোধ গড়বার আহ্বান জানিয়েছেন এক বক্তব্যে গতকালকে। নরেন্দ্র মোদী তার সেনাবাহিনীকে সর্বোচ্চ প্রস্তুত হওয়ার নির্দেশ দিয়েছেন। সেই ইকবাল করিম ভুঁইয়া এবার বাংলাদেশ সেনাবাহিনীকে যুদ্ধের জন্য প্রস্তুত হওয়ার আহ্বান জানালেন। কলকাতায় এসে সেনা কমান্ডারদের ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বললেন যে প্রস্তুত থাকতে, আবার এদিকে আমাদের সাবেক সেনাপ্রধান ইকবাল করিম ভুঁইয়া বলেন প্রস্তুত থাকতে। এই দুটোর ভিতরে কোনো কানেকশন আছে? প্রথমবারের মতো আমরা দেখলাম যে পুলিশের সঙ্গে সংঘাতের ঘটনা, গ্রেপ্তারের পরে আসামি ছিনিয়ে নেওয়ার ঘটনা, অনেক কিছুই ঘটলো। রাজধানীর শ্যামলীতে আওয়ামী লীগের মিছিল থেকে আটক কয়েকজনকে ককটেল ফাটিয়ে ছিনিয়ে নেওয়া হয়েছে বলে পুলিশ নিশ্চিত। দর্শক, নতুন একটা নিউজ আপনাকে স্বাগতম। প্রিয় দর্শক, বাংলাদেশের বেশ কিছু চলমান ঘটনাবলী থেকে আপনাদের সামনে বেশ কয়েকটা খবর নিয়ে হাজির হয়েছি, যার কিছুটা অংশবিশেষ ইতিমধ্যেই ভিডিওর শুরুতেই দেখেছেন। তো দর্শক, ভিডিওর শুরুটা দেখেই কিন্তু বুঝতে পেরেছেন যে আজকের নিউজটা ঠিক কতটা গুরুত্বপূর্ণ হতে চলেছে। তাই বলবো, যারা ভিডিওটি অন করেছেন না টেনে সম্পূর্ণ নিউজটি মনোযোগ সহকারে দেখতে থাকুন, তাহলে আজকের মূল বিষয়টা বুঝতে পারবেন। তো দর্শক, আমি আর বেশি দেরি না করে চলুন দেখে আসবো আজকে সেই কাঙ্ক্ষিত ভিডিওগুলো। তবে তার আগে বলবো, যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিন। আর যারা ইতিমধ্যেই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো চলুন দর্শক, ভিডিওটিতে একটি লাইক দিয়ে আমরা ধারাবাহিকভাবে সবগুলো ভিডিওর আলোচনা দেখে আসি। আরেকটি লগি বৈঠা আন্দোলনের মুখোমুখি বাংলাদেশ আসছে 111 সরকার। এই প্রসঙ্গটি নিয়ে এই মুহূর্তে আপনাদের সামনে কথা বলবো। আপনাদের নিশ্চয়ই 2006 সালে আওয়ামী লীগের লগি বৈঠা আন্দোলনের কথা মনে আছে। লগি বৈঠা আন্দোলন বা লগি বৈঠা র্যালি হলো 2006 সালের 28 অক্টোবর তৎকালীন বিরোধী দল আওয়ামী লীগ সভানেত্রী কর্তৃক আহ্বায়িত একটি রাজনৈতিক সমাবেশ, যা তৎকালীন তত্ত্বাবধায়ক সরকারের গৃহীত কিছু অভিযুক্ত সিদ্ধান্তের কারণে সংগঠিত হয়। এই লগি বৈঠা আন্দোলনটি ছিল 2006-08 সময়কালে বাংলাদেশের রাজনৈতিক সংকটের একটি অংশ। আপনারা ইতিমধ্যে খেয়াল করেছেন, আওয়ামী লীগ প্রধান শেখ হাসিনা ইতিমধ্যেই যার যা কিছু আছে তাই নিয়ে প্রতিরোধ গড়বার আহ্বান জানিয়েছেন এক বক্তব্যে গতকালকে। কাজেই শুরু হয়ে গেছে। আপনি দেখছেন যে বাংলাদেশের বিভিন্ন জায়গায় ইতিমধ্যে বিচ্ছিন্ন ঘটনা কিন্তু ঘটা শুরু হয়ে গেছে। গতকালকে ফরিদপুরের ভাঙ্গায় দেখলেন কি ঘটলো, কিংবা আজকে নারায়ণগঞ্জের ফতুল্লায় আওয়ামী লীগের মিছিলে বিএনপির বাধা, বিএনপি কর্মীদেরকে গণধোলাই দিয়েছে আওয়ামী লীগ। এবং আজকে রাজধানী ঢাকার শ্যামলীতে আওয়ামী লীগের মিছিল, সেই মিছিলে বিএনপি বাধা দিতে গেলে তাদেরকে ধাওয়া দিয়েছে, বিএনপির কর্মীরা পালিয়ে গেছে। এমনকি পুলিশের কাছ থেকে, পুলিশ মিছিল থেকে শ্যামলীতে অ্যারেস্ট করতে গেলে পুলিশের কাছ থেকে ছিনিয়ে নেবার মতো ঘটনা ঘটছে। এই ভিন্ন ভিন্ন বিচ্ছিন্ন ঘটনাগুলো এক হয়ে যাবে খুব শীঘ্রই সেটি। এবং আজকে বাগেরহাটের রাজধানীর বাইরেও বিভিন্ন জায়গায় এমনটা হয়েছে। নির্বাচনী সীমানা পুনর্নির্ধারণের প্রতিবাদে বাগেরহাটে মিছিল সমাবেশ হয়েছে। গতকালকে তো ভাঙ্গা দেখেছেন, এমনটা বিভিন্ন জায়গায় হচ্ছে। অর্থাৎ একটা লগি বৈঠা আসছে, কারণ আওয়ামী লীগ নেতাকর্মী যারা বাংলাদেশে আছে বলতে বাংলাদেশে 99% আওয়ামী লীগ নেতাকর্মী বাংলাদেশে আছে। কিছু চিহ্নিত দেশের বাইরে চলে গেছে, তাদের কথা আলাদা। কিন্তু বাংলাদেশে আওয়ামী লীগ নেতাকর্মীদের বাঁচতে হলে যুদ্ধ করতে হবে, এটি ইতিমধ্যেই তারা বুঝে গেছে। এবং যুদ্ধ, খণ্ড খণ্ড যুদ্ধ ইতিমধ্যে শুরু হয়ে গেছে। এবং দিন যত যাবে এটি আরো তীব্র থেকে তীব্রতর হবে, সেই আলামত চারপাশে স্পষ্ট। এই আলামত থেকে সরকারের ভেতরেও কিন্তু যদিও আপনি দেখেন যে সরকার তো চলছে, সরকার তো নড়চড় করছে না, সরকার চলছে, কিন্তু ভেতরে একটা ভয়ও কাজ করছে। আমরা যে ভাবি যে সরকারকে ভয় পায় না, প্রবল প্রতাপশালীও বানের জলের মতো ভেসে যায়, অথচ ইউনূস সরকার বা ইউনূস সরকারের পরিষদে যারা আছে তারা কি ভয় পায় না? অবশ্যই ভয় পায়। তারা এটি অন্ততপক্ষে বোঝে যে এই পরিস্থিতিটা যদি চেঞ্জ হয় তাহলে কি হবে। শুধু সরকার না, সরকারের সহযোগী যে রাজনৈতিক দলগুলো এই মুহূর্তে আছে তারাও কিন্তু ভয় পায়। গতকালকের একটা ফেসবুক স্ট্যাটাস, এই সরকারের অংশীজন রাজনৈতিক দলের একটি নেতা ফেসবুক স্ট্যাটাস আমার চোখে পড়লো।
যার কারণে আমি সেটাও আপনাদের সাথে একটু শেয়ার করতে চাই যে ভিপি নুরের রাজনৈতিক দল গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান ফেসবুকে একটি স্ট্যাটাস দিয়েছেন। তিনি সেখানে লিখেছেন, ডক্টর মোহাম্মদ ইউনূস স্যারের সমালোচনা আমিও করেছি, সামনেও করব, কিন্তু তাকে দায়িত্ব থেকে সরিয়ে কিংবা অন্তর্বর্তীকালীন সরকার ভেঙে দিয়ে তত্ত্বাবধায়ক সরকার গঠনের পক্ষে আমি নই। এর কারণ হলো নতুন করে নির্বাচনকালীন তত্ত্বাবধায়ক সরকার গঠন করতে গেলে গণ অভ্যুত্থানের অংশীদার রাজনৈতিক দলগুলো ঐকমত্যে পৌঁছাতে পারবে না, বরং বিভাজন বাড়বে। সেই সুযোগে বাংলাদেশে আরেকটি ১/১১ নেমে আসবে। সেক্ষেত্রে গণ অভ্যুত্থান পরবর্তী সরকারে অংশ নেওয়ার অপরাধে ডক্টর মোহাম্মদ ইউনূস সহ সকল উপদেষ্টাদের গ্রেপ্তার করা হবে। গণ অভ্যুত্থানের শক্তিগুলো বিভাজিত হওয়ার কারণে ১/১১ সম্ভাবনা বাড়ছে। আমার কাছে মনে হচ্ছে বিদেশি একটা এজেন্সি গণ অভ্যুত্থানের শক্তিগুলোর সম্পর্ক বিনষ্ট করতে কাজ করছে। হয়তো দলগুলো তা বুঝতে পারছে না। দেশ ও জনগণকে বাঁচাতে আমাদের ঐক্যবদ্ধ থেকে অন্তর্বর্তীকালীন সরকারকে সহযোগিতার বিকল্প নেই। ডক্টর মোহাম্মদ ইউনূস ব্যর্থ হলে পুরো বাংলাদেশের স্বপ্ন বিনষ্ট হবে। ইউনূস গত 14 মাসে পুরোপুরি ব্যর্থতাই পর্যবেসিত হয়েছে। এটি প্রথমত ডক্টর ইউনূস আসলে বাংলাদেশে একটা বিভাজন তৈরি করেছেন। তিনি ক্ষমতা নিয়েছেন, নিয়ে তিনি যদি সবাইকে নিয়ে একসাথে কাজ করতেন, একসাথে কাজ করে নির্বাচনের পথে এগিয়ে যেতেন, তাহলে আজকে এই যে লগি বৈঠার প্রশ্ন আসছে কিংবা 111 সরকারের প্রশ্ন আসছে, এগুলো আসতো না। গর্তটা তো তিনি নিজেই খুঁজেছেন। গর্ত খোঁড়ার পরে আজকে এই প্রশ্নগুলো আসছে। কারণটা হচ্ছে যে দেখুন, আওয়ামী লীগকে আপনি বাদ দিয়েছেন, কার্যক্রম বন্ধ করেছেন, এটি একটা আপনাদের ভুল সিদ্ধান্ত। এটি আপনাদের এই 111 আসবার জন্য একটা বড় গর্ত। কারণ আওয়ামী লীগকে কেন বাদ দেবেন? আওয়ামী লীগের দুর্বৃত্ত থাকলে তাদেরকে ধরুন, তাদেরকে অ্যারেস্ট করুন। অতীতের আমরা এই বিশেষ ধরনের সরকার 111 সরকার দেখেছি, কিংবা আমাদের সংবিধানের 3 মাসের তত্ত্বাবধায়ক সরকার দেখেছি। কোথাও কি কোনো রাজনৈতিক দলকে তারা বাদ দিয়েছে? বাদ দেয়নি। দুর্বৃত্তদের অ্যারেস্ট করেছে। আওয়ামী লীগের দুর্বৃত্তদের অ্যারেস্ট করুন, বিএনপির দুর্বৃত্তদের অ্যারেস্ট করুন। এই যে নতুন উদাহরণ তো তৈরি হলো সামনে, নেপালের সুশীলা কার্কি সরকার কোনো রাজনৈতিক দলকে কি বাদ দেওয়ার কথা বলেছে? বলেনি। এখন নেপাল ভুল করবে না, 6 মাসের একটা সময় নিয়েছে, 6 মাসের মধ্যে নির্বাচন দিয়ে চলে যাবে। কিন্তু ডক্টর ইউনূস সরকারের নির্বাচন নিয়ে দোদুল্যমানতা আছে এবং চারিদিকে গণ অসন্তোষ বাড়ছে এবং সরকার বিদায় নিতে বাধ্য হবে, সংকটে পড়বে এবং একটা 111 সরকার আসবে। এবং রাশিদ খান যেটি বলেছেন যে গণ অভ্যুত্থান পরবর্তী সরকারে অংশ হওয়ার জন্য সংবিধান লঙ্ঘন করে, এবং এই যে সরকারটা চলছে প্রতিনিয়ত সংবিধান লঙ্ঘন করছে, অ্যারেস্ট হয়ে বিচারের মুখোমুখি হবে। ডক্টর ইউনূস নিজেই নিজের গর্ত খুঁড়ে সেদিকেই যাচ্ছে। ডক্টর ইউনূস অ্যারেস্ট হতেন না, কিংবা ইউনূস পরিষদের কেউই অ্যারেস্ট হতেন না যদি আওয়ামী লীগকে, এই দলকে সেই দলকে, জাতীয় পার্টিকে নিষিদ্ধ, আওয়ামী লীগকে নিষিদ্ধ, 14 দলকে নিষিদ্ধ, এগুলো কি দল কি দোষ করেছে? এই কথাগুলো বারবার বলছি, আবারও রিপিট করছি। আজকে ভয় ভীতি তৈরি হচ্ছে বলেই এই গণ অভ্যুত্থানের অংশীজন, এই সরকারের অংশীজন রাশেদ খানরা আশঙ্কা প্রকাশ করছেন ফেসবুকে স্ট্যাটাস দিয়ে। এই স্ট্যাটাসগুলো কেন আসছে? সেই আলামতগুলো সুস্পষ্ট। 111 আসছে এই জন্য, যার ধরুন আজকে স্ট্যাটাস বের হচ্ছে। এখন দেখার বিষয় যে সেটি কবে হয়। ইতিমধ্যে গুছিয়ে উঠছে, ইতিমধ্যে সংগঠিত হচ্ছে চারদিকে। যে কোনো সময় একটা গণ অভ্যুত্থান ঘটবে, আবার একটা পাল্টা গণ অভ্যুত্থান ঘটে ইউনূস সরকারের পতন হবে। ইউনূস সরকার নির্বাচন করে যেতে পারবে না। আগে শতবার বলেছি, আরো শতবার বলবো, পারবে না। 111 সরকার আসবে এবং ইউনূস সরকারের পরিষদের লোকজন অ্যারেস্ট হবে। প্রথমবারের মতো রাজধানী ঢাকায় আওয়ামী লীগের কর্মসূচি, পুলিশের একেবারে সরাসরি বাধা এবং পুলিশের সঙ্গে সংঘর্ষের ঘটনা, এরকম অনেক কিছু ঘটলো। সাউন্ড গ্রেনেড দেয়া, মারা, টিয়ার সেল মারা, অনেকে বলছেন যে রাবার বুলেটও মারা হয়েছে। এই ঘটনাগুলো ঘটেছে মূলত শ্যামলীতে আজকে সকালে। বিডি নিউজ 24 বলছে বেলা 11টার দিকে এই ঘটনা ঘটেছে। শ্যামলীর পাশে যে শিশু মেলা রয়েছে, সেই শিশু মেলা মোড় থেকে, অর্থাৎ আগারগাঁ যাওয়ার যে রাস্তা, পঙ্গু হাসপাতালে যাওয়ার রাস্তা, ওই মোড়টা থেকে নাকি আওয়ামী লীগের মিছিল শুরু হয়। অনেকে অনির্ভরযোগ্য সূত্রে ফেসবুকে লেখালেখি হচ্ছে যে আওয়ামী লীগের এই কর্মসূচির খবরটা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আগেই টের পেয়েছিল। তারা টহল জোরদার করে এই এলাকায় এবং সেখানে অন্তত 4 গাড়ি পুলিশের টহল দেখা যায় এবং আর্মির টহলও দেখা যায়। এরই মাঝে আওয়ামী লীগ তাদের মিছিল করেছে এবং সেই মিছিলে গ্রেপ্তারের ঘটনাও ঘটেছিল। মজার ব্যাপার হচ্ছে আসামিদের ছিনিয়ে নেওয়াও হয়েছে। কি ঘটলো? বিডি নিউজ কি বলছে? তাদের শিরোনামে বলছে আওয়ামী লীগের মিছিল থেকে আটকদের ককটেল ফাটিয়ে ছিনতাই। পুলিশের ভাষ্যমতে, অর্থাৎ ককটেলও ফাটানো হয়েছে, যে কথাটুকু বলা হয়নি। ককটেল ফাটানো হয়েছে এবং বেশ কিছু ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে শ্যামলী এলাকায়, সেরকম তথ্য গণমাধ্যম দিচ্ছে। তার মানে যে আলোচনাটা বারবারই এই প্রেক্ষাপটে বলার চেষ্টা করেছি যে আওয়ামী লীগের এই কার্যক্রমগুলো ক্রমেই হয়তো সংঘাতের দিকে যাবে এবং দেশের পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠতে পারে।
সেই দিকেই কি যাচ্ছে সবকিছু? বিডি নিউজ 24 বলছে যে পুলিশের ভাষ্য, আওয়ামী লীগের ব্যাকআপ টিমের জন্য আটককারীদের ধরে রাখা সম্ভব হয়নি। তার মানে একদল মিছিল করেছে, আর একদল ব্যাকআপ দেওয়ার জন্য ছিল, এবং সেই দলটা বড় একটা দল, 25 থেকে 30 জনের মোটরসাইকেলের দল, এবং তারা এসে আসামি ছিনতাই করে, ককটেল ফাটিয়ে আসামি ছিনতাই করে নিয়ে গেছে, এমনটা বলা হচ্ছে। বিডি নিউজ বলছে রাজধানীর শ্যামলীতে আওয়ামী লীগের মিছিল থেকে আটক কয়েকজনকে ককটেল ফাটিয়ে ছিনিয়ে নেওয়া হয়েছে বলে পুলিশ নিশ্চিত করেছে। ঘটনাস্থলে থাকা একজন পুলিশ সদস্য বিডি নিউজ 24-কে জানিয়েছে, বেলা 11টার দিকে শ্যামলীর শিশু মেলার মোড় থেকে আওয়ামী লীগের নেতাকর্মীরা মিছিল বের করে আগারগাঁওয়ের দিকে যাত্রা শুরু করে। পুলিশ সেখান থেকে 5-6 জনকে ধরে ফেলে। এরপর পেছন থেকে আওয়ামী লীগের আরেকটা দল 25 থেকে 30টি মোটরসাইকেলে করে এসে কয়েকটি ককটেল ফাটিয়ে পুলিশের কাছ থেকে আটকদের টেনে হিঁচড়ে ছাড়িয়ে নিয়ে যায়। শেরেবাংলা থানার ওসি মোহাম্মদ ইমাউল হক তিনি গণমাধ্যমকে বলেছেন, শ্যামলী শিশু মেলার মোড়ে আমাদের বেশ কয়েকজন পুলিশ সদস্য থাকা অবস্থায় আওয়ামী লীগের লোকজন মিছিলের প্রস্তুতি নিচ্ছিলেন। 5-6 জনকে আটক করা হয়। মানে শেরেবাংলা থানার ওসি বলছেন মিছিলের প্রস্তুতি নিচ্ছিলেন, কিন্তু বিডি নিউজ 24 বলছে যে মিছিল হচ্ছিল, সেখান থেকে 5-6 জনকে গ্রেপ্তার করা হয়। ওসি যেটা বলছে যে সেই প্রস্তুতিকালে 5-6 জনকে আটক করা হয়। এর সাথে সাথে 25 থেকে 30টি বাইক দিয়ে ব্যাকআপ টিম হিসেবে কিছু লোকজন আসে। তারা এসেই কয়েকটি ককটেল ফাটায়, আটককৃতদের ছাড়িয়ে নিতে তারা ধস্তাধস্তি করে, এবং ধস্তাধস্তি করে আটককৃতদের ছাড়িয়ে নিয়ে যেতে সক্ষম হয়। এই প্রথমবারের মতো বোধহয় এই ঘটনাটা ঘটলো। আমরা গতকালকে যেটা শুনেছিলাম বিভিন্নভাবে খবরে এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে, যে গতকালকে দুপুরে মতিঝিলে আওয়ামী লীগের একটা মিছিল হয়েছিল, সেই মিছিল থেকে 2 জনকে আটক করে স্থানীয় বিএনপির নেতাকর্মীরা গণধোলাই দেওয়ার ঘটনাটা ঘটিয়েছে, এবং তার মানে কি বলবো, যে তার ব্যাকআপ প্ল্যান হিসেবে আজকে মতিঝিলে আবার সকালবেলায় আওয়ামী লীগ মিছিল করেছে, এবং যে জায়গায় মানে বিএনপির নেতাকর্মীরা আওয়ামী লীগের 2 জনকে ধরে গণধোলাই দিয়েছিল সেই জায়গাতেই মিছিল করেছে বলে তারা দাবি করছে। বিডি নিউজ 24ও সেটা বলছে, এবং বলছে যে মতিঝিল থেকে 3 জনকে গ্রেপ্তার করা হয়েছে। বলা হচ্ছে যে সোমবার দুপুরে মতিঝিল দিলকুশা এলাকায়, অর্থাৎ গতকালকের ঘটনা বলছে আগে, আওয়ামী লীগের মিছিল থেকে কয়েকজনকে আটকে দেয় স্থানীয় বিএনপি কর্মীরা। এর প্রতিবাদে মঙ্গলবার আজকে মতিঝিল শাপলা চত্বরে ফের মিছিল করে ছাত্রলীগের নেতাকর্মীরা। শাপলা চত্বর এলাকার হকার রহমত আলী তিনি বিডি নিউজকে জানিয়েছেন, গতকাল একটি মিছিল হয়েছে, সেখানে 4-5 জনকে বিএনপি নেতাকর্মীরা চত্বরে মারধর করে পুলিশে দেয়। আজকে শাপলা চত্বরে ছাত্রলীগের কর্মীরা আবার মিছিল করেছে। এ বিষয়ে মতিঝিল বিভাগের উপ কমিশনার শাহরিয়ার আলী বলেছেন, শাপলা চত্বর এলাকায় মিছিলের প্রস্তুতি নেওয়ার সময় 3 জনকে গ্রেপ্তার করা হয়েছে। এই যে ঘটনাগুলো ঘটলো, বিডি নিউজ 24 2 জায়গার কথা বলছে, এবং তারা তাদের শিরোনামে তো দেখেছেন, একটা ছবিও দেখিয়েছে। মানে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন ভিডিও ঘুরে বেড়াচ্ছে, সেই ভিডিওগুলো আমরা না দেখাই, সেটা নিয়ে আলোচনা তো কিছু নেই, যেহেতু একেবারে গণমাধ্যম এবং পুলিশ নিশ্চিত করছে যে ঘটনাটা ঘটেছে, সেহেতু আর ছবি, ভিডিও, চিত্র এগুলোর মাধ্যমে ব্যাপারটা প্রমাণ করার কিছু নেই। এখন যে কথা বলছিলাম সেটা হচ্ছে যে আওয়ামী লীগের মিছিলের সঙ্গে পুলিশের যে সাংঘর্ষিক অবস্থা, এই অবস্থা যেটা শুরু হলো আজকে শ্যামলীতে, যেটা শুরু হলো, এটা যদি চলতে থাকে তাহলে পরিস্থিতি ক্রমেই উত্তপ্ত হবে, আরো বেশি উত্তপ্ত হবে, এবং পরিস্থিতি একসময় নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে পারে, এমনটাও অনেকে মনে করেন। এই ঘটনা যখন ঢাকায় আজকে ঘটলো, তখন আমরা একদিন আগে ফরিদপুরের ভাঙ্গাই হাজার প্রায় 50-60 হাজার লোকের যে বিদ্রোহ দেখেছি, তারা ভাঙ্গা থানা আক্রমণ করেছে, ভাঙচুর করেছে। সেই ঘটনার পরিপ্রেক্ষিতে ফরিদপুরের ডিসি ইলেকশন কমিশনে সীমানা পুনর্নির্ধারণের আবেদন, মানে পুনর্নির্ধারণের যে সিদ্ধান্ত, সেটা পুনর্বিবেচনা করার জন্য চিঠি পাঠিয়েছেন, এবং আদালত থেকেও রুল জারি করা হয়েছে যে কেন এটা অবৈধ হবে না সীমানা পুনর্নির্ধারণ। তার মানে যে ভাঙ্গাকে কেন্দ্র করে, যেটা বলছিলাম যে ভাঙ্গাকে কেন্দ্র করে, ফরিদপুরকে কেন্দ্র করে আওয়ামী লীগের একটা প্ল্যান থাকতে পারে যে ওই অঞ্চলটাকে উত্তপ্ত করে দেওয়া, একটা মানে জনগণের কমন একটা দাবিকে কেন্দ্র করে পেছন থেকে আওয়ামী লীগ এই অর্গানাইজটা করতে পারে, অর্থাৎ ওই দক্ষিণবঙ্গটা পুরো উত্তপ্ত হয়ে যেতে পারে, সেরকম আশঙ্কা আমরা করছিলাম। এরই মাঝে আজকে ঢাকাতে যেটা হলো, বিডি নিউজ 2টা জায়গার কথা বলছে, শ্যামলী এবং মতিঝিলের কথা বলছে, কিন্তু ফেসবুকে দেখলাম আওয়ামী লীগের নেতাকর্মীরা লেখালেখি করছে যে রাজধানীতে আজকে অন্তত তারা 10টা মানে জায়গায় শোডাউন করেছে, মিছিল করেছে। আওয়ামী লীগ মিছিল যেমন করছে, শোডাউন যেমন করছে, তেমনি গ্রেপ্তারও হচ্ছে, প্রতিনিয়ত গ্রেপ্তার হচ্ছে। গতকালকে থেকে আজকে ভোর পর্যন্ত অভিযানে বেশ অনেকজনকে গ্রেপ্তার করা হয়েছে, এমন তথ্য পুলিশের মাধ্যমে আমরা জানতে পেরেছি। এই যখন অবস্থা, তখন মানে অবস্থাটা নিয়ন্ত্রণের মধ্যে রাখতে পারবে কিনা সরকার, সেটা একটা বড় প্রশ্ন হয়ে দাঁড়াচ্ছে। তো দর্শক, দেখলেন আজকের সবগুলো ভিডিও। আর এই ভিডিওগুলো সম্পর্কিত যদি কোনো তথ্য বা মতামত থাকে তাহলে তো অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। নিউজটি শেষ করছে এখানেই, ফিরছে আগামী ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে। আল্লাহ হাফেজ।